স্টুডেন্টস, রেজিউনেশন সকলকে স্বাগত জানাই। আগের ক্লাসে আমি তোমাদের কোম্পানি রুল অবধি আলোচনা করেছিলাম। এরপর আমরা আলোচনা করব ক্রাউন রুল সম্পর্কে। এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে করে তোমরা অ্যাট এ গ্লান্স সমস্ত ক্লাসগুলো পেতে পারো। আর এই প্রত্যেকটা ক্লাস খুব ইম্পর্টেন্ট, তোমাদের খুব সাহায্য করবে কম্পিটিটিভ পরীক্ষাতে ক্র্যাক করতে, যে কোনো ধরনের পরীক্ষাতে। ক্রাউন রুল 1858 থেকে 1947 সাল অব্দি এই ক্রাউন রুলের আন্ডারে যে সমস্ত আইনগুলো পাস হয়েছিল। ক্রাউন রুল মানে কি? ক্রাউন কথাটার অর্থ হচ্ছে কোম্পানির উপর যে ক্ষমতাটা দেওয়া হয়েছিল সেই ক্ষমতাটা টোটালি ইংল্যান্ডে স্থানান্তরিত হয়েছিল। সিপাহী বিদ্রোহের সময় আমরা দেখেছি, সিপাহী বিদ্রোহের পর ভারতবর্ষের মানুষরা কোম্পানির যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন ছিল সেগুলোকে ব্লেম করতে শুরু করে, এবং তখন থেকেই কোম্পানির যে ক্ষমতা ছিল সেই ক্ষমতাটা টোটালি ট্রান্সফার টু দ্য ক্রাউন অফ ইংল্যান্ড, অর্থাৎ ইংল্যান্ডে স্থানান্তরিত হয়। ওকে, এবং ইংল্যান্ডে স্থানান্তরিত হওয়ার পর তৎকালীন যিনি রানী ছিলেন ইংল্যান্ডের, অর্থাৎ কুইন ভিক্টোরিয়া, she becomes the empress of India, empress of India বলে মর্যাদা পান। 2nd আগস্ট 1858, 2nd আগস্ট 1858 সালে 2nd আগস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট রয়্যাল অ্যাসেন্ট পাই। রয়্যাল অ্যাসেন্ট কথাটার অর্থ কি? না, রাজকীয় সম্মতি পাই, অর্থাৎ সিগনেচার হয়, সাইন হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1858 কততে? না 2nd আগস্ট 1858। এবং টোটালি কোম্পানির যে ক্ষমতা, সেই কোম্পানির ক্ষমতাটা চলে যায় কোথায়? না ট্রান্সফার টু দ্য ক্রাউন। এবং কোম্পানি, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলে যে কোম্পানিটা ছিল তাকে সম্পূর্ণরূপে অ্যাবলিশ করে দেওয়া হয়। এবং যে সমস্ত প্রভিশনগুলো ছিল এই আইনে, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ভাইসরয় অফ ইন্ডিয়া হিসাবে মনোনীত হয়। অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1858 changed the designation of Governor General of India to the Viceroy of India। এবং প্রথম ভাইসরয় অফ ইন্ডিয়া কে হয়? ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া কে হয়? লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং became the first Viceroy of India। এবং এই ভাইসরয় অফ ইন্ডিয়া, ভারতবর্ষের যিনি ভাইসরয়, তিনি কে? না তিনি ছিলেন ডিরেক্ট রিপ্রেজেন্টেটিভ, ডিরেক্ট রিপ্রেজেন্টেটিভ টু দ্য ক্রাউন। অর্থাৎ ইংল্যান্ডের ডিরেক্ট রিপ্রেজেন্টেটিভ হিসাবে, অর্থাৎ একজন প্রতিনিধি, ডিরেক্ট একজন প্রতিনিধি। ওকে, তাহলে ভাইসরয় কে ছিলেন? হি ওয়াজ দ্য ডিরেক্ট রিপ্রেজেন্টেটিভ টু দ্য ক্রাউন। ক্লিয়ার? তাহলে গভর্নর অফ ইন্ডিয়া, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ভাইসরয় অফ ইন্ডিয়া হিসাবে ডেজিগনেটেড হন। প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ভাইসরয় কে? না ভাইসরয় ছিলেন ডিরেক্ট রিপ্রেজেন্টেটিভ টু দ্য ক্রাউন। ক্লিয়ার? তারপর আমরা দেখেছি যে রেগুলেশন অ্যাক্ট 1773 তে কোর্ট অফ ডিরেক্টর বলে একটা তোমার অর্গানাইজেশন বা একটা বোর্ড ছিল। এই কোর্ট অফ ডিরেক্টর পরবর্তীকালে আমরা দেখেছি যে এই কোর্ট অফ ডিরেক্টর এবং বোর্ড অফ কন্ট্রোল 1784 সালের পিটস ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী বোর্ড অফ কন্ট্রোল বলে একটা বোর্ড তৈরি করা হয়েছিল। এবং কোর্ট অফ ডিরেক্টর এবং বোর্ড অফ কন্ট্রোলকে দুটো আলাদা আলাদা ক্ষমতা প্রদান করা হয়েছিল। কোর্ট অফ ডিরেক্টরকে কি করা হয়েছিল? কমার্শিয়াল অ্যাফেয়ার্সের জন্য নিয়োগ করা হয়েছিল, এবং কমার্শিয়াল অ্যাফেয়ার্স বা কমার্শিয়াল ফাংশনকে দেখার জন্য কোর্ট অফ ডিরেক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আর বোর্ড অফ কন্ট্রোলকে দায়িত্ব দেওয়া হয়েছিল পলিটিক্যাল অ্যাফেয়ার্সগুলো দেখার জন্য। তো সেক্ষেত্রে একটা ডাবল গভর্নমেন্ট তৈরি হয়েছিল। সেই ডাবল গভর্নমেন্টটা, যেটা পিটস ইন্ডিয়া অ্যাক্টে তৈরি হয়েছিল, সেই ডাবল গভর্নমেন্টটা সম্পূর্ণরূপে ক্রাউন রুলের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1858-এ ডাবল গভর্নমেন্টটা শেষ হয়ে যায়, এন্ড করা হয়। কিভাবে এন্ড করা হয়? না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1858 কোর্ট অফ ডিরেক্টরস এবং বোর্ড অফ কন্ট্রোল এই দুটোকে অ্যাবলিশ করে দেয়। এই দুটোকে অ্যাবলিশ করে ডাবল গভর্নমেন্টের যে সিস্টেমটা, সেই সিস্টেমটাকে এন্ড করে। ওকে, নেক্সট যে প্রভিশন, একটা নতুন অফিস তৈরি করা হয়, যে অফিসটার নাম দেওয়া হয় অফিস অফ দ্য সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। এবং একজন সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া একজন নিযুক্ত করা হয়। প্রথম সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া ওয়াজ লর্ড স্ট্যানলি।
লর্ড স্ট্যানলি। প্রশ্ন আছে পরীক্ষায়, হু ওয়াজ দ্য ফার্স্ট সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া? অ্যান্সার হবে লর্ড স্ট্যানলি। নতুন অফিস ক্রিয়েট করা হয়, একটা অফিসটার নাম দেওয়া হয় দ্য অফিস অফ দ্য সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। ওকে, তাহলে এই অফিস অফ দ্য সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, এই যে সেক্রেটারি হিসাবে যিনি নিযুক্ত হয়েছিলেন তিনি ছিলেন একজন ব্রিটিশদের একজনকে না মেম্বার, ক্লিয়ার, মেম্বার অফ ব্রিটিশ। ওকে, এবার নেক্সট যেটা আমরা দেখতে পাচ্ছি, একটা নতুন কাউন্সিল তৈরি করা হয়। কাউন্সিলটার নাম দেওয়া হয় কাউন্সিল অফ ইন্ডিয়া। কাউন্সিলের টোটাল মেম্বার হয় 15 জন। এই কাউন্সিলটার কাজ কি না, এই কাউন্সিলটার কাজ হচ্ছে টু অ্যাসিস্ট দ্য সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, অর্থাৎ সেক্রেটারিকে অ্যাসিস্ট করা, সাহায্য করা তার কাছে। তাহলে নতুন একটা কাউন্সিল তৈরি করা হয় 15 জন মেম্বার নিয়ে, যে কাউন্সিলটার নাম দেওয়া হয় কাউন্সিল অফ ইন্ডিয়া। যে কাউন্সিলটা কি না, ইট ওয়াজ অ্যান অ্যাডভাইসরি বডি, অ্যাডভাইজারি বডি, অ্যাডভাইজারি বডি অর্থাৎ উপদেষ্টা কাউন্সিল, অর্থাৎ সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়াকে অ্যাডভাইস করার জন্য, অ্যাডভাইস দেওয়ার জন্য কাউন্সিল অফ ইন্ডিয়া গঠন করা হয়। এবং আরেকটা কাউন্সিল গঠন করা হয়, যে কাউন্সিলটার নাম হয় সেক্রেটারি অফ স্টেট ইন কাউন্সিল, ক্লিয়ার। এই যে ক্রাউন রুলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1858 আমরা দেখতে পাচ্ছি, এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1858 এর সময় তৎকালীন প্রাইম মিনিস্টার কে ছিলেন? ব্রিটেনের প্রাইম মিনিস্টার ছিলেন লর্ড পালমারস্টন, PELMERSTON। তো ইনি ছিলেন তখনকার তৎকালীন প্রাইম মিনিস্টার, দিদেন প্রাইম মিনিস্টার ওয়াজ লর্ড পালমারস্টন। তো এখান থেকে আমাদের অনেকগুলো প্রশ্ন আসতে পারে, যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া থেকে ভাইসরয় অফ ইন্ডিয়া ডেজিগনেশনটা কোন আইন অনুযায়ী চেঞ্জ করা হয়, প্রথম ভাইসরয় কে ছিলেন, ডবল গভর্নমেন্ট কোন আইন অনুযায়ী এড করা হয়, নতুন অফিস কোন আইন অনুযায়ী, সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া বলে যে অফিসটা, সেই অফিসটা কোন আইন অনুযায়ী তৈরি করা হয়, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো প্রশ্ন আসতে পারে, ক্লিয়ার। আমরা এবার পরের আইন নিয়ে আলোচনা করবো। সবাই পয়েন্ট ডাউন করে নেবে, প্রত্যেকটা লাইন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1868, এই আইন অনুযায়ী ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এমন নামকরণ কেন করা হয়েছে? অর্থাৎ সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ গভর্নমেন্ট চিন্তা করেছিল যে ল মেকিং প্রসেস এবং ভারতবর্ষের শাসন কার্য চালাতে গেলে ভারতের মানুষকে বাদ দিয়ে চালানো সম্ভব নয়, ভারতের মানুষের সহযোগিতা এবং কোঅপারেশন আমাদের কিন্তু দরকার। সেক্ষেত্রে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, 3খানা কাউন্সিল অ্যাক্ট পাস করেছিল তৎকালীন ব্রিটিশ গভর্নমেন্ট। তার মধ্যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 খুব তার মধ্যে অন্যতম। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 যে সমস্ত প্রভিশনগুলো ছিল তার মধ্যে একটা প্রভিশন কি না, অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ানস উইথ ল মেকিং প্রসেস, অর্থাৎ আইন তৈরি করার ক্ষেত্রে ইন্ডিয়ানসদের অ্যাসোসিয়েশন দরকার, ইন্ডিয়ানসদের সাহচর্য দরকার। ইন্ডিয়ান না হলে আমরা ল তৈরি করতে পারবো না। সেক্ষেত্রে গভর্নর জেনারেল যে কাউন্সিল ছিল, ভাইসরয়ের যে কাউন্সিল ছিল, সেই ভাইসরয়ের কাউন্সিলে ইন্ডিয়ানসদেরকে নন অফিসিয়াল মেম্বার হিসাবে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তৎকালীন বা তদানীন্তন ভাইসরয় লর্ড ক্যানিং তিনজন ভারতীয়কে ল মেকিং প্রসেসে যোগদান করায়। তার মধ্যে কে কে ছিলেন? 3জন না, একজন ছিলেন রাজা অফ বেনারস, মহারাজা অফ পাতিয়ালা and স্যার দিনকর রাও। এই 3জনকে লর্ড ক্যানিং নন অফিসিয়াল মেম্বার হিসাবে তার কাউন্সিলে যোগদান করায়, ক্লিয়ার। তাহলে এই 3জনের নাম, রাজা অফ বেনারস, 3জন কে কে ছিলেন? বেনারসের রাজা, পাতিয়ালার মহারাজা এবং স্যার দিনকর রাও, ক্লিয়ার।
দ্বিতীয় যে পয়েন্টটা, ইট ইনিশিয়েটেড দ্য প্রসেস অফ ডিসেন্ট্রালাইজেশন বাই রিস্টোরিং লেজিসলেটিভ পাওয়ার টু দ্য বোম্বে অ্যান্ড মাদ্রাস। আমরা আগে দেখেছিলাম যখন গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বলে একটা নতুন তকমা দেওয়া হয়, তখন বোম্বে এবং মাদ্রাসের যে ক্ষমতা ছিল সেই ক্ষমতাটাকে কি করা হয়েছিল, কেড়ে নেওয়া হয়েছিল, তাই না? তো বোম্বে এবং মাদ্রাসে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল, সেন্ট্রালাইজিং পাওয়ার ছিল ব্রিটিশদের তখন, সেন্ট্রালাইজিং পাওয়ার, কেন্দ্রীকরণের ক্ষমতা। পরবর্তীকালে তারা ডিসেন্ট্রালাইজেশন অর্থাৎ বিকেন্দ্রীকরণ এর একটা যে প্রসেস বা পদ্ধতি সেটা ইনিশিয়েট করে, এবং সেই সঙ্গে তারা বোম্বে এবং মাদ্রাসকে যে আইনি ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল সেই আইনি ক্ষমতা প্রদান করে, যাতে করে কি হয়, ক্ষমতাটা কেন্দ্রীভূত না হয়ে বিকেন্দ্রীভূত হওয়া শুরু হয়। ক্লিয়ার? নেক্সট, ইন্ট্রোডাকশন অফ পোর্টফোলিও সিস্টেম। পোর্টফোলিও সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়। পোর্টফোলিও সিস্টেম অর্থাৎ ভাইসরয়েস কাউন্সিলের যে মেম্বার, সেই মেম্বাররা এক বা তার বেশি ডিপার্টমেন্টের ইনচার্জ হিসাবে মনোনীত হন। পোর্টফোলিও সিস্টেম অর্থাৎ একজন এক বা তার চেয়ে বেশি ডিপার্টমেন্টের দায়িত্বে থাকবেন, এটাই পোর্টফোলিও সিস্টেম। ক্লিয়ার? পোর্টফোলিও সিস্টেমের জনক ছিলেন লর্ড ক্যানিং। প্রশ্ন আসে, হু ওয়াজ দ্য ফাদার অফ পোর্টফোলিও সিস্টেম? অ্যান্সার হবে লর্ড ক্যানিং। ক্লিয়ার? তাহলে পোর্টফোলিও সিস্টেম চালু করা হয় এই 1868 এর কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী। ক্লিয়ার? তো পোর্টফোলিও সিস্টেম যেটা চালু করা হয় সেটা লর্ড ক্যানিং ইন্ট্রোডিউস করেছিলেন। কত সালে ইন্ট্রোডিউস করেছিলেন পোর্টফোলিও সিস্টেম? না 1869। প্রশ্ন আসে অনেক সময় যে কত সালে পোর্টফোলিও সিস্টেম, ভুল বললাম, 1859, 1859 সালে পোর্টফোলিও সিস্টেম কত সালে ইন্ট্রোডিউস করা হয়? না 1859, 1859 সালে। নেক্সট দেখতে পাচ্ছি যে এস্টাবলিশমেন্ট অফ নিউ লেজিসলেটিভ কাউন্সিল, এলসিএস মানে লেজিসলেটিভ কাউন্সিল ফর বেঙ্গল, এনডব্লিউএফপি অ্যান্ড পাঞ্জাব। বেঙ্গল এনডব্লিউএফপি কথাটার অর্থ হচ্ছে নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার, ফ্রন্টিয়ার প্রভিন্সেস। নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস, যদি এখানে দেখানো যায়, আমি উপরে দিচ্ছি তাহলে সুবিধা হবে তোমাদের। এনডব্লিউএফপি নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস। এই নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস আগে ব্রিটিশ ইন্ডিয়ার অন্তর্ভুক্ত ছিল, বর্তমানে এটা পাকিস্তানের অন্তর্ভুক্ত। 6টা প্রভিন্স নিয়ে এই নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সটা তৈরি হয়েছে। ক্লিয়ার? যাই হোক, বেঙ্গল, এনডব্লিউএফপি, নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস এবং পাঞ্জাবের জন্য নতুন লেজিসলেটিভ কাউন্সিল বা নতুন আইন পরিষদ বা বিধান পরিষদ গঠন করা হয়েছিল ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 অনুযায়ী। ক্লিয়ার? নেক্সট যে আইনটা নিয়ে আমরা আলোচনা করব, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, 1892 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হলো লেজিসলেটিভ কাউন্সিলের যে ফাংশন, এলসি মানে লেজিসলেটিভ কাউন্সিল, লেজিসলেটিভ কাউন্সিলের যে সমস্ত কাজগুলো ছিল বা যে সমস্ত দায়িত্বগুলো ছিল সেগুলোকে বাড়িয়ে দেওয়া হলো। তার মধ্যে একটা দায়িত্ব বা একটা ক্ষমতা দেওয়া হলো বাজেট ডিসকাশন করার ক্ষমতা। খুব ইম্পর্টেন্ট, কোন আইন অনুযায়ী লেজিসলেটিভ কাউন্সিলকে বাজেট ডিসকাশনের ক্ষমতা দেওয়া হয়েছিল? অ্যান্সার হবে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892। ওকে, সো বাজেটের যে সিস্টেম, দ্য সিস্টেম অফ বাজেট, এটা প্রশ্ন আছে অনেক সময়। সিস্টেম অফ বাজেট was introduced in 1860 in British India। 1860 সালে ব্রিটিশ ইন্ডিয়াতে বাজেটের সিস্টেম চালু হয়েছিল। প্রশ্ন আছে অনেক সময় পরীক্ষায়, কত সালে সিস্টেম অফ বাজেট ইন্ট্রোডিউস করা হয়েছিল? 1860 সালে। ওকে, যাই হোক, এই আইন অনুযায়ী লেজিসলেটিভ কাউন্সিলকে বাজেট ডিসকাসিং এর পাওয়ার দেওয়া হয়েছিল বা ক্ষমতা দেওয়া হয়েছিল। ক্লিয়ার? নেক্সট আইন আমরা চলে আসবো, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909।
ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 অনুযায়ী যে সমস্ত প্রভিশনগুলো ছিল, আগে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 সম্পর্কে আমি একটা কথা বলে রাখি, যেটা পরীক্ষায় পড়ে। এটাকে মরলে মিন্টো রিফর্মস বলা হয়। মরলে মিন্টো রিফর্মস, মরলে মিন্টো রিফর্মস, মরলে মিন্টো রিফর্মস বলা হয়। কেন বলা হয় মরলে মিন্টো রিফর্মস? কারণ তৎকালীন লর্ড মরলে ছিলেন তৎকালীন সেক্রেটারি অফ স্টেট, সেক্রেটারি অফ স্টেট, এবং লর্ড মিন্টো ছিলেন ভাইসরয় অফ ইন্ডিয়া, ভাইসরয় অফ ইন্ডিয়া। যেহেতু লর্ড মরলে এবং লর্ড মিন্টোর সময় এই আইনটা স্বাক্ষরিত হয়েছিল, সেই জন্য এই আইনটার আরেক নাম হলো মরলে মিন্টো রিফর্মস। মরলে ছিলেন সেক্রেটারি, মিন্টো ছিলেন ভাইসরয় অফ ইন্ডিয়া। ক্লিয়ার? এই আইনের যে সমস্ত প্রভিশনগুলো ছিল, ফার্স্ট প্রভিশন, ইট ইনক্রিজ দ্য সাইজ অফ বোথ সেন্ট্রাল এন্ড প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল, অর্থাৎ কেন্দ্র এবং প্রভিন্সের যে সমস্ত বিধান পরিষদগুলো ছিল, কেন্দ্রের মানে আলাদা বিধান পরিষদ ছিল, রাজ্যের, এখন বর্তমানে যেগুলোকে রাজ্য বলা হয়ে থাকে সেগুলো তখন প্রভিন্স বলা হতো। বোম্বে, মাদ্রাস, NWFE, এই সমস্ত প্রভিন্সের আলাদা আলাদা লেজিসলেটিভ কাউন্সিল ছিল। সমস্ত লেজিসলেটিভ কাউন্সিলগুলোর সাইজ ইনক্রিজ করা হয়েছিল। সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলেরও করা হয়েছিল, সেই সঙ্গে প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলেরও করা হয়েছিল। সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলের টোটাল মেম্বার ছিল 16 জন, সেটা 60 জন করা হয়েছিল। আর প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের বেসিক্যালি কোনো সেরকম বৃদ্ধির হার সেরকম ছিল না। এটা যেমন 16 থেকে 60 করা হয়েছিল, এতে সেরকম কোনো ইউনিক ইনক্রিজ রেট ছিল না। ক্লিয়ার? অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ানস উইথ ভাইসরয়েস এক্সিকিউটিভ কাউন্সিল, ভাইসরয়ের যে এক্সিকিউটিভ কাউন্সিল ছিল, সেই এক্সিকিউটিভ কাউন্সিলে ইন্ডিয়ানদের অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ানদের সহচর্য ছিল, অর্থাৎ ভারতীয়দেরকে ভাইসরয়েস এক্সিকিউটিভ কাউন্সিলে নিযুক্ত করা হয়েছিল। প্রথম ফার্স্ট ইন্ডিয়ান, তার নাম হলো সত্যেন্দ্র প্রসাদ সিনহা। সত্যেন্দ্র প্রসাদ সিনহা আমাদের বীরভূমের লোক, বীরভূম জেলার মানুষ, একজন বড় লয়ার। এই সত্যেন্দ্র প্রসাদ সিনহাকে ভাইসরয়েস এক্সিকিউটিভ কাউন্সিলে যোগদান, সত্যেন্দ্র প্রসাদ সিনহা যোগদান করেছিলেন ভাইসরয়েস এক্সিকিউটিভ কাউন্সিলে। প্রশ্ন আছে, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু জয়েন দ্য ভাইসরয়েস এক্সিকিউটিভ কাউন্সিল? প্রথম কোন ভারতীয় ভাইসরয়েস এক্সিকিউটিভ কাউন্সিলে যোগদান করেছিলেন? নাম হবে সত্যেন্দ্র প্রসাদ সিনহা। ক্লিয়ার? অ্যাজ এ ল মেম্বার তিনি যোগদান করেছিলেন, অ্যাজ এ ল মেম্বার, আইন সদস্য হিসাবে। ওকে, পরবর্তী যে পয়েন্টে আমরা আসছি, এটা খুব ইম্পর্টেন্ট, ইন্ট্রোডাকশন অফ সিস্টেম অফ কমিউনাল রিপ্রেজেন্টেশন ফর মুসলিম। মুসলিমদের জন্য কমিউনাল রিপ্রেজেন্টেশন। কমিউনাল রিপ্রেজেন্টেশন কথাটার অর্থ কি? কমিউনাল মানে সাম্প্রদায়িক রিপ্রেজেন্টেশন, প্রতিনিধিত্ব। অর্থাৎ মুসলিমদের জন্য কমিউনাল রিপ্রেজেন্টেশন ইন্ট্রোডিউস করা হয়েছিল এই আইনের মাধ্যমে। কিভাবে করা হয়েছিল? একটা সেপারেট ইলেক্টোরেট গঠন করা হয়েছিল, সেপারেট ইলেক্টোরেট। এর মাধ্যমে বলা হয়েছিল মুসলিম ক্যান্ডিডেটকে একজন মুসলিমই ভোট দিতে পারবেন, হিন্দুরা নয়। তাহলে ইন্ট্রোডাকশন অফ কমিউনাল রিপ্রেজেন্টেশন ফর মুসলিম বাই ক্রিয়েটিং সেপারেট ইলেক্টোরেট। ওকে, ওই জন্যই যেহেতু লর্ড মিন্টো তৎকালীন ভাইসরয় ছিলেন, লর্ড মিন্টোকে বলা হতো was called father of communal electorate, communal electorate মানে নির্বাচন ক্ষেত্র বা নির্বাচন মণ্ডলী। ঠিক আছে, তাহলে কমিউনাল ইলেক্টোরেটের জনক কাকে বলা হয়? অ্যান্সার হবে লর্ড মিন্টো। ঠিক আছে, সো এখান থেকে আমরা কতগুলো পয়েন্ট বুঝতে পারলাম। এখান থেকে প্রচুর প্রশ্ন হয়।
এগুলো তোমরা লিখে রাখবে, পয়েন্ট ডাউন করে রাখবে, যাতে করে তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন এখান থেকে তোমরা উত্তর করতে পারো। নেক্সট যে আইনটা নিয়ে আলোচনা করব, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, যেটাকে মন্টেগু চেমসফোর্ড রিফর্মস বলা হয়। মন্টেগু চেমসফোর্ড রিফর্মস। মন্টেগু ছিলেন সেক্রেটারি, সেই মর্লেমিন্টোর মতো, চেমসফোর্ড ছিলেন ভাইসরয়। সেই সময় যেহেতু পাস হয়েছে আইন, ওটাকে মন্টেগু চেমসফোর্ড রিফর্মস বলা হয়, REFORMS রিফর্মস। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে যে সমস্ত প্রভিশনগুলো ছিল, আমি টোটাল এখানে 6টা প্রভিশন লিখেছি। প্রথমটা ডিমার্কেশন অ্যান্ড সেপারেশন অফ সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল সাবজেক্টস। সেন্ট্রাল কেন্দ্র এবং প্রভিন্সিয়াল, প্রভিন্স দেশীয় রাজ্য যেগুলো, সেন্ট্রাল এবং প্রভিন্স যেগুলো ছিল, প্রভিন্সের যে সমস্ত সাবজেক্ট বিষয়গুলো যাদের উপর আইন তৈরি করতো, সেন্ট্রাল এবং প্রভিন্স যাদের উপর আইন তৈরি করতো, সেগুলো সেপারেট হয়ে গেল। সেন্ট্রাল সাবজেক্ট এবং প্রভিন্সিয়াল সাবজেক্ট দুটো আলাদা আলাদা সাবজেক্ট তৈরি হয়ে গেল। সেন্ট্রাল সাবজেক্টের উপর আইন তৈরি করবে, প্রভিন্সগুলো প্রভিন্সিয়াল সাবজেক্টের উপর আইন তৈরি করবে, অর্থাৎ ডিমার্কেশন অ্যান্ড ডিভিশন হয়ে গেল। এবং এই প্রভিন্সিয়াল সাবজেক্টগুলোকে আবার দুটো ভাগে ভাগ করে দেওয়া হলো। সেন্ট্রাল যে সাবজেক্টগুলো সেগুলো কোনো বিভাগ ছিল না, কিন্তু প্রভিন্সিয়াল সাবজেক্টগুলোকে আবার তার পরবর্তীকালে দ্বিতীয় প্রভিশনে লেখা আছে ডিভিশন অফ প্রভিন্সিয়াল সাবজেক্ট। প্রভিন্সিয়াল সাবজেক্টের দুটো ভাগ হলো, একটাকে বলা হলো ট্রান্সফার্ড, TRANSFERED ট্রান্সফার্ড, FERRED ট্রান্সফার্ড, আর একটা বলা হলো রিজার্ভড। ট্রান্সফার সাবজেক্ট আর রিজার্ভ সাবজেক্টের মধ্যে পার্থক্য কি? ট্রান্সফার সাবজেক্ট কোনগুলোকে বলা হয়, যেমন ফরেস্ট, এডুকেশন, এগ্রিকালচার, এগুলো ট্রান্সফার সাবজেক্ট। রিজার্ভ সাবজেক্ট কোনগুলোকে বলবো আমরা? রিজার্ভ সাবজেক্ট যেমন পুলিশ, জাস্টিস, ল্যান্ড রেভিনিউ, এগুলো। ট্রান্সফার সাবজেক্ট বলতে বুঝি এগুলো গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেট করবে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেট বাই গভর্নমেন্ট, অ্যাডমিনিস্ট্রেট বাই গভর্নর উইথ দ্য এড অফ কাউন্সিল অফ মিনিস্টার অ্যান্ড রেসপন্সিবল টু দ্য লেজিসলেটিভ কাউন্সিল। অর্থাৎ ট্রান্সফার সাবজেক্টের জন্য গভর্নরের দ্বারা অ্যাডমিনিস্ট্রেট হবে এবং এগুলো লেজিসলেটিভ কাউন্সিলের প্রতি দায়বদ্ধ থাকবে। কিন্তু রিজার্ভ সাবজেক্টগুলো গভর্নর দ্বারা অ্যাডমিনিস্ট্রেট হবেই, অ্যাডমিনিস্ট্রেট বাই দ্য গভর্নমেন্ট, বাট নট রেসপন্সিবল টু দ্য লেজিসলেটিভ কাউন্সিল। লেজিসলেটিভ কাউন্সিলের প্রতি দায়বদ্ধ নয়। নেক্সট, ইন্ট্রোডাকশন অফ বাইক্যামেরালিজম অ্যান্ড ডিরেক্ট ইলেকশন। বাইক্যামেরালিজম মানে কি? দ্বিকক্ষ, অর্থাৎ ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল দুটো ভাগে ভাগ হয়ে গেছিল, একটা আপার হাউস একটা লোয়ার হাউস। ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিলকে বলা হতো বাইক্যামেরাল লেজিসলেটিভ কাউন্সিল। বাইক্যামেরাল লেজিসলেটিভ কাউন্সিল, তার দুটো হাউস, একটাকে বলা হয় আপার হাউস আর একটাকে বলা হয় লোয়ার হাউস। আপার হাউসকে বলা হয় হাউস অফ স্টেটস আর লোয়ার হাউসকে বলা হয় লোয়ার হাউস, অর্থাৎ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ক্লিয়ার? তাহলে দেখা গেল কি না, বাইক্যামেরাল লেজিসলেটিভ কাউন্সিল গঠন করা হলো, যার আপার হাউস এবং লোয়ার হাউস দুটো হাউস তৈরি করা হয়েছিল। একটা জিনিস এখানে মনে রাখবে, দুটো প্রভিন্সিয়াল সাবজেক্ট তৈরি করা হলো, ট্রান্সফার এবং রিজার্ভ, দুটো প্রভিন্সিয়াল সাবজেক্ট, তাই না? এক্ষেত্রে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা সিস্টেম শুরু হয়ে গেল, যে সিস্টেমটার নাম হচ্ছে ডায়ার্কি। অর্থাৎ ডায়ার্কি মানে কি না, ডুয়েল গভর্নমেন্ট বা ডুয়েল রুল। অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919 এর মাধ্যমে প্রভিন্সগুলোতে ডায়ার্কি অর্থাৎ ডুয়েল রুল চালু হয়ে গেছিল। ডুয়েল রুল মানে এখানে দেখতে পাচ্ছি দু ধরনের সাবজেক্ট, প্রভিন্সিয়াল সাবজেক্ট, ট্রান্সফার একটা, রিজার্ভ একটা, তাই না? আচ্ছা, বাইক্যামেরাল লেজিসলেশন এটা আমি বললাম। এবার আছে এক্সটেনশন অফ কমিউনাল রিপ্রেজেন্টেশন। আগে যেমন 1909 এর আমরা কাউন্সিল অফ ইন্ডিয়ান কাউন্সিল একটা দেখেছিলাম, কি হয়েছিল না, সেপারেট ইলেক্টোরেট গঠন করা হয়েছিল মুসলিমদের জন্য শুধুমাত্র। কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি
সেপারেট ইলেকটোরেট গঠন করা হচ্ছে শুধু মুসলিমদের জন্য নয়, শিখদের জন্য, ইন্ডিয়ান খ্রিস্টানদের জন্য, অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য এবং ইউরোপিয়ানদের জন্য। অর্থাৎ কমিউনাল রিপ্রেজেন্টেশন যেটা ছিল সেটা কি করা হয়েছে না, এক্সটেন্ড করা হয়েছে। ওকে, তারপরে কি হয়েছে, এস্টাবলিশমেন্ট অফ পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন গঠন করা হয়েছে। এই পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে পরে একটা সিপিএসসি অর্থাৎ সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন গঠন করা হয়েছিল। কিসের জন্য না, সিভিল সার্ভেন্টসদের রিক্রুটমেন্ট করার জন্য সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন গঠন করা হয়েছিল। এবং আরেকটা যে প্রভিশন দেখতে পাচ্ছি, প্রভিন্সিয়াল এবং সেন্ট্রাল যে দুটো বাজেট, কেন্দ্রের বাজেট এবং সেই সঙ্গে প্রভিন্সগুলো, কেন্দ্রের যে সমস্ত ইউনিটগুলো ছিল, প্রভিন্স কথাটার অর্থ হচ্ছে সেন্ট্রাল ইউনিট, তাই না? অর্থাৎ এই দুটো বাজেটকে আলাদা করে দেওয়া হয়েছিল। আগে একটি মাত্র বাজেট হতো, একটাই বাজেট। পরবর্তীকালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919 অনুযায়ী দুটো আলাদা আলাদা বাজেট পাস হতো, সেপারেশন হয়ে, অর্থাৎ বাজেটগুলো সেপারেট করে দেওয়া হয়েছিল। ক্লিয়ার? তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919-এর অনেকগুলো বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, এগুলো আমরা একটু পয়েন্ট ডাউন করে নিলে ভালো করবো, যাতে আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে পারি। আমরা নেক্সট আইন যেটা আছে সেটা জুড়ে যাবো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 খুব ইম্পর্টেন্ট একটা আইন, যে আইনের মাধ্যমে কতগুলো প্রভিশন গ্রহণ করা হয়েছিল। যেমন ফার্স্ট যে প্রভিশনটা দেখতে পাচ্ছি আমরা, ডিভিশন অফ পাওয়ার বিটুইন সেন্টার অ্যান্ড ইউনিট। সেন্টার এবং ইউনিট কথাটার অর্থ হচ্ছে প্রভিন্স, এদের মধ্যে যে পাওয়ারগুলো ছিল সেই পাওয়ার, সেন্টার অ্যান্ড ইউনিট মানে হচ্ছে সেন্ট্রাল ইউনিট যেগুলো, ক্লিয়ার? অর্থাৎ সেন্ট্রাল এবং তার ইউনিটগুলোর মধ্যে যে পাওয়ার, সে পাওয়ারগুলো ডিভিশন করে তিনখানা লিস্ট তৈরি করা হয়েছিল। তিনটে লিস্ট কি কি ছিল? একটা ছিল ফেডারেল লিস্ট, provincial list and concurrent list। ওকে, এই তিনখানা লিস্ট তৈরি করা হয়েছিল এবং এই তিনখানা লিস্টের মধ্যে তিনটে লিস্টের আলাদা আলাদা সাবজেক্ট ছিল। ওকে, ফেডারেল লিস্টের সাবজেক্ট ছিল 59, এতে সাবজেক্ট ছিল 54 আর এতে সাবজেক্ট ছিল 26। ওকে, টোটাল এতগুলো করে সাবজেক্ট ছিল। আর অ্যাবলিশন অফ ডায়ার্কি ইন দ্য প্রভিন্সেস, প্রভিন্সগুলোতে যে ডায়ার্কি সিস্টেমটা ছিল, দ্বৈত শাসন ব্যবস্থা ছিল, সেটা অ্যাবলিশ করা হয়েছিল। আমরা আগের আইনে দেখেছিলাম যে প্রভিন্সগুলোতে ডায়ার্কি সিস্টেম চালু করা হয়েছিল, অর্থাৎ দুটো লিস্ট, অর্থাৎ প্রভিন্সিয়াল যে লিস্ট ছিল সেই লিস্টকে বা যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল, ট্রান্সফার এবং রিজার্ভ। সেটা অ্যাবলিশ করা হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935-এ দিয়ে। তারপর 3 নম্বর প্রভিশন, অ্যাডপশন অফ ডায়ার্কি ইন দ্য সেন্টার, সেন্টারে ডায়ার্কি অ্যাডপ্ট করা হলো। প্রশ্ন আছে অনেক সময় যে হুইচ অ্যাক্ট ডিলস উইথ দ্য অ্যাডপশন অফ ডায়ার্কি ইন দ্য সেন্টার, তখন অ্যান্সার হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935। ওকে, অর্থাৎ অ্যাডপশন অফ ডায়ার্কি ইন দ্য সেন্টার কথাটির অর্থ হচ্ছে যে সমস্ত ফেডারেল লিস্টগুলো ছিল, ফেডারেল লিস্টগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল, এখানে ট্রান্সফার এবং রিজার্ভ দুটো ভাগে ভাগ করা হয়েছিল। ওকে, নেক্সট ডিভিশন অফ ফেডারেল সাবজেক্ট, দেখতে পাচ্ছি এখানে ফেডারেল সাবজেক্টগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, ট্রান্সফার এবং রিজার্ভ, এই দুই ভাগে ভাগ করা হয়েছিল। অ্যাবলিশন অফ কাউন্সিল অফ ইন্ডিয়া, কাউন্সিল অফ ইন্ডিয়া যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1858 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী 15টা মেম্বার নিয়ে একটা কাউন্সিল অফ ইন্ডিয়া গঠন করা হয়েছিল, তাই না? সেই কাউন্সিল অফ ইন্ডিয়াকে অ্যাবলিশ করা হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 অনুযায়ী। প্রশ্ন আছে অনেক সময়, হুইচ অ্যাক্ট অ্যাবলিশড দ্য কাউন্সিল অফ ইন্ডিয়া। নেক্সট, এস্টাবলিশমেন্ট অফ আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এস্টাবলিশমেন্ট করার জন্য এই আইন বলেছিল। এই আইনে বলা হয়েছিল যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এস্টাবলিশ করতে হবে মনিটারি কন্ট্রোলের জন্য। কিসের জন্য না, মনিটারি কন্ট্রোলের জন্য, মনিটারি কন্ট্রোলের জন্য। ওকে, তারপর কি, এস্টাবলিশমেন্ট অফ ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন, এফপিএসসি ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন, পিপিএসসি প্রভিন্সিয়াল পাবলিক সার্ভিস কমিশন, জেপিএসসি জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন। জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন 2
অর মোর প্রভিন্সের জন্য, 2 বা তার বেশি প্রভিন্সের জন্য জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন গঠন করার কথা বলা হয়েছিল। ওকে, তাহলে 3টে পাবলিক সার্ভিস কমিশন গঠন করার কথা বলা হয়েছিল এই আইনে। একটা ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন কেন্দ্রের জন্য, প্রভিন্সিয়াল পাবলিক সার্ভিস কমিশন প্রভিন্সগুলোর জন্য, জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন 2 অর মোর প্রভিন্সের জন্য, 2 বা তার বেশি প্রভিন্স। ওকে, এস্টাবলিশমেন্ট অফ ফেডারেল কোর্ট, ফেডারেল কোর্ট গঠনের কথা বলা হয়েছিল এই আইনে, অর্থাৎ 1937 সালে একটা ফেডারেল কোর্টও গঠন করা হয়েছিল, যেটা হাইয়েস্ট কোর্ট অফ অ্যাপিল বলা হতো। ওকে, তাহলে একটা ফেডারেল কোর্ট গঠনের কথা বলা হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 অনুযায়ী। ক্লিয়ার? তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট সম্পর্কে আমাদের মোটামুটি আইডিয়া হলো কি কি প্রভিশনগুলো আছে এই সম্পর্কে আইডিয়া। এরপর আমরা যে আইন নিয়ে আলোচনা করব, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, যেটা লাস্ট আইন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। এরপর আমরা আলোচনা করব ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। 20 ফেব্রুয়ারি 1947 ব্রিটিশ ঘোষণা করেছিল যে ব্রিটিশ রুল 30শে জুন 1948 সালে শেষ হবে। ব্রিটিশ রুল 30শে জুন 1948 সালে শেষ হবে এবং তারপর ভারতের ক্ষমতা রেসপন্সিবল ইন্ডিয়ানসদের হাতে তুলে দেওয়া হবে। যেটা, এই ঘোষণাটা একটা অসন্তোষ তৈরি করে মুসলিমদের মধ্যে। তারা তাদের জন্য একটা সেপারেট ডোমিনিয়ন চেয়ে বসে, সেপারেট ডোমিনিয়ন চেয়ে বসে। ওকে, 1947 সালের 3 জুন ব্রিটিশ ক্যাবিনেট থেকে বলা হয় যে 1946 সালে গড়ে ওঠা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদ, আমি পরে আলোচনা করবো এইসব ব্যাপারে, পরের ক্লাসে আলোচনা হবে। 1946 সালে গড়ে ওঠা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে সংবিধান তৈরি করছে বা যে সংবিধান রচনা করেছে, সেই সংবিধান যদি কেউ গ্রহণ করতে না চায়, তার কাছে জোরপূর্বক গ্রহণ করার কোনো দরকার নেই। কিন্তু ওই দিনে 1947 এর 3 জুন লর্ড মাউন্টব্যাটেন প্ল্যান ঘোষণা করে, যেটাকে 3 জুন প্ল্যান বলা হয়ে থাকে, যেটাকে মাউন্টব্যাটেন প্ল্যান বলা হয়ে থাকে। এই প্ল্যান অনুযায়ী 2টো ডোমিনিয়ন তৈরি করার প্রস্তাব দেওয়া হয় এবং এই 2টো ডোমিনিয়ন তৈরি করার প্রস্তাব মুসলিমরাও মেনে নেয় এবং 2টো ডোমিনিয়ন তৈরি হয়, একটা ভারত ইন্ডিয়া আর একটা পাকিস্তান। ওকে, তো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 স্বাক্ষরিত হয়। তার মধ্যে কি কি প্রভিশন আছে সেগুলো নিয়ে আমি এখন এই মুহূর্তে আলোচনা করছি। তার আগে একটা কথা বলে রাখি, 2টো ডোমিনিয়ন যেহেতু তৈরি হয়ে গেছে ভারত পাকিস্তান, তাদের মধ্যে বাউন্ডারি তৈরি করতে হবে, তার জন্য একটা বাউন্ডারি কমিশন গঠন করা হয়। সেই বাউন্ডারি কমিশনের হেড ছিলেন র্যাডক্লিফ। এই র্যাডক্লিফ ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা ডিমার্কেশন লাইন ডিমার্কেশন করে দেয়, অর্থাৎ যেটা র্যাডক্লিফ লাইন নামে পরিচিত। আমরা জানি ভারত এবং পাকিস্তানের মধ্যে র্যাডক্লিফ লাইন রয়েছে, ভারত এবং পাকিস্তানকে র্যাডক্লিফ লাইন আলাদা করেছে। কার নামে? না, র্যাডক্লিফ তৎকালীন বাউন্ডারি কমিশনের চেয়ারম্যান ছিলেন বা হেড ছিলেন। ওকে, আচ্ছা, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের কি কি বৈশিষ্ট্য ছিল, কি কি ফিচার্স ছিল? না, ব্রিটিশ রুলকে শেষ করে দিয়েছিল এই আইন। ইট এন্ডেড দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষে যে ব্রিটিশ রুল চলছিল সেটার পতন ঘটে। পার্টিশন অফ ইন্ডিয়া, ভারতবর্ষ 2টো ভাগে ভাগ হয়, একটা ইন্ডিয়া আর একটা পাকিস্তান, এটা আমরা খুব ভালো করেই জানি। ওকে, এই যে ইন্ডিয়া এবং পাকিস্তান 2টো ভাগে ভাগ হয়, ইন্ডিয়ার গভর্নর জেনারেল হন, অর্থাৎ সেপারেশনের পর যে বিভাগ হওয়ার পর যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষের গভর্নর জেনারেল হয়েছিলেন লর্ড মাউন্টব্যাটেন। প্রশ্ন আছে অনেক সময়। ওকে, অ্যাবলিশন অফ অফিস অফ ভাইসরয়, ভাইসরয়ের যে অফিস সেটা অ্যাবলিশ করে দেওয়া হয়, সেক্রেটারির অফিস অ্যাবলিশ করে দেওয়া হয়, যা যা তৈরি হয়েছে ব্রিটিশ রুলে সেই সমস্ত কিছু অ্যাবলিশ হয়ে যায়। এবং একটা টাইটেল ছিল, অর্থাৎ এম্পেরার অফ ইন্ডিয়া বলে যে টাইটেল ছিল, সেই এম্পেরার অফ ইন্ডিয়া টাইটেলটা অ্যাবলিশ করে দেওয়া হয়। ওকে, এই সমস্ত প্রভিশনগুলো গঠন করে আস্তে 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 ভারতবর্ষ স্বাধীন হয়ে যায় এবং ভারতবর্ষের হাতে সমস্ত ক্ষমতা চলে যায়। ক্লিয়ার? তো আমি যে সমস্ত আইনগুলো আলোচনা করবো, অর্থাৎ কোম্পানি রুল থেকে শুরু করে ক্রাউন রুল, যা এখন এই মুহূর্তে আলোচনা হলো, প্রত্যেকটা পার্ট খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লেকচার খুব ইম্পর্টেন্ট। ওকে,
তোমরা খুব ভালোভাবে লেকচারগুলো শুনে ডেফিনেটলি প্রত্যেকটাকে পয়েন্ট ডাউন করে রাখবে। এখান থেকে কী কী প্রশ্ন হয় পরের ক্লাসে আমি একটা এমসিকিউ চ্যাপ্টার নিয়ে এমসিকিউ নিয়ে আলোচনা করবো, কী কী প্রশ্ন হয়। আশা করি যা বলা হয়েছে এর বাইরে থেকে কোনো প্রশ্ন পরীক্ষায় হয় না সেরকমভাবে। ভালো করে তোমরা এই ক্লাসটা শোনো এবং ভালো করে পয়েন্ট ডাউন করে রাখো। সো তোমাদের আর কোনো প্রবলেম হবে না, তুমি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এই প্যাসেজ থেকে যা প্রশ্ন হবে তোমরা অকুপাই করতে পারবে। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকো।